নমস্কার, আমি গোবিন্দ দেবগোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আলোচনা করব বলে, সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025 তাদের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য কেমন থাকছে, ধন সম্পদ যোগ কেমন, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, প্রেম, শিক্ষা, সন্তান, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন ক্রয় যোগ, সেখান থেকে আপনার ব্যবসা, কর্মস্থানে উত্থান পতন ইত্যাদি, তৎসঙ্গে উপার্জন, যাবতীয় মানব জীবনে প্রয়োজন তার সম্বন্ধে একটা ছোট্ট আকারে সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মূল উদ্দেশ্য। যাই হোক, প্রথমেই বলে রাখি, আলোচনা যদি আপনাদের কিঞ্চিত ভালো লাগে তাহলে আলোচনার শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন, কমেন্ট করে কী ধরনের আলোচনা চাইছেন আমাকে জানাবেন। তো সংক্ষেপে গ্রহাবস্থানটা আপনাদের একটু বুঝিয়ে দিই। গ্রহাবস্থান একদম পরিচ্ছন্নভাবে কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থলে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে ধনস্থল, ধনস্থান, সঞ্চয়স্থান বলা হয়, সেই সঞ্চয়স্থলে মীন রাশিতে 5টি গ্রহ এপ্রিলের 14 তারিখ পর্যন্ত থাকছেন। তারপর বেরিয়ে যাচ্ছেন রবি, 4টি গ্রহ অবস্থান করছেন। 14 তারিখ থেকে, অর্থাৎ 15 তারিখ থেকে, 14 তারিখের পর 15 তারিখ থেকে মেষ রাশিতে রবি উচ্চাবস্থায় থাকছেন। চতুর্থে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছেন। তারপর পঞ্চম স্থল, সেখানে মিথুন রাশিতে মঙ্গল মাত্র 4-5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 তারিখের পর 5 তারিখ তিনি চলে আসবেন কর্কটে। কর্কট রাশিতে বাকি সময়টা অবস্থান করছেন। ষষ্ঠে চলে আসছেন, সপ্তমে কেউ নেই, অষ্টমে কেতু বসে আছেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং লগ্নে রাশিতে কেউ নেই। এই হচ্ছে গ্রহাবস্থান। যাই হোক, এবার আলোচনায় প্রবেশ করছি, মূল আলোচনাটি সম্পূর্ণ শুনতে হবে, কারণ আপনি যদি সম্পূর্ণ আলোচনাটি শোনেন তাইলে কিন্তু যে গ্রহগুলি আপনার ক্ষতিকারক এই এপ্রিল মাসে, তাদের সমাধান করার, তাদের সন্তুষ্ট করার উপায় আমি একদম আলোচনার শেষ মুহূর্তে বলে দেব, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। 1 নম্বর ঘর, এটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, 1 লিখে রেখেছি। এই জায়গা থেকে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনার শরীর স্বাস্থ্য, আপনার মন মানসিকতা কেমন থাকছে সে বিষয়েই আলোচনা। দেখুন, কুম্ভ রাশির অধিপতি তিনি হচ্ছেন শনি। তিনি দ্বিতীয় স্থলে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন বৃহস্পতির নক্ষত্রে, এবং ওই নক্ষত্রে রাহুও অবস্থান করে শ্রাপিত যোগে তিনি আবদ্ধ হয়ে গেছেন। তাইলে ফলাফল কি হতে চলেছে না, তারপর একটু ভাবতে হবে আপনার 7.5 চলছে, এটা ভাবতে হবে। তো 7.5 চললে কি হবে না, সেকেন্ড ফেজে আপনার উপর 7.5 যে জটিল প্রভাবটা ছিল তা কিন্তু বেশ কিছুটা লাঘব হবে আস্তে আস্তে। সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ কিছু ব্যথা যন্ত্রণা ছিল, অনেক কিছুই ছিল, তার মধ্যে শরীর সম্বন্ধে বলছি। ব্যথা যন্ত্রণা একটা ভাব ছিল, বিশেষ করে গাঁটগুলোতে, পায়ে এবং কোমরের নিম্নাংশ, এই জায়গাগুলো বা হাতের কনুই, এই জায়গার কিছু যন্ত্রণা ছিল, সেগুলো থেকে আপনি উপশম পেতে চলেছেন। কিন্তু তৎসঙ্গে যে শারীরিক সমস্যাগুলোয় আপনি ভুগবেন, সেগুলো কি হচ্ছে না, প্রথমত ইমিউনিটির একটু অভাব ঘটবে, কারণ শরীর শ্রাপিত যোগের মধ্যে আছেন, ইমিউনিটির কিছু অভাব ঘটবে, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, এগুলো সিজনাল যে পরিবর্তনের কারণে হবে, এগুলোও কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেহেতু ষষ্ঠে মঙ্গল চলে আসছেন, সেখানে কিন্তু আপনার ব্লাড রিলেটেড কিছু সমস্যা আসার সম্ভাবনা প্রবল, এবং এবং কিছু গুপ্ত রোগ, দীর্ঘস্থায়ী গুপ্ত রোগ, সেগুলো কিন্তু কন্টিনিউ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেগুলো আপনাকে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া কর্তব্য। মন মানসিকতা আগের তুলনায় অনেকটা ভালো থাকবে, অনেকটা ভালো থাকবে। কেন ভালো থাকবে
না একটা মানুষ যদি তার যোগাযোগ, আয় উপার্জন, ব্যবসা, কর্মক্ষেত্র ইত্যাদি জায়গাগুলো মোটামুটি একটা ভালো থাকে, তদুপরি উপার্জনটা ভালো থাকে, তাহলে অবশ্যই একটা মন মানসিকতা অন্যটা ভালো হয়, ভালো হবে। তো সেই ক্ষেত্রে বলি, আমি আলোচনায় ধীরে ধীরে যাচ্ছি। দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল, ব্যাংক ব্যালেন্স, এখান থেকে ধনসম্পদ ইত্যাদি বিচার করা হয়। যেহেতু আপনি কুম্ভ রাশির জাতক, এই মাসে আপনার কিন্তু দেখা যাচ্ছে সঞ্চয়স্থলে শুক্র উচ্চাবস্থায় আছে। শুক্র কে? প্রথমে জানতে হবে শুক্র কে। শুক্র হচ্ছে ধনের প্রাচুর্যতা দান করেন শুক্র। যেহেতু তিনি ধনের প্রাচুর্যতা দানকারী গ্রহ এবং তিনি আপনার ধনসম্পদের গৃহে বসে আছেন, অবশ্যই একটা সম্পদ যোগ দেখা যায়, সঞ্চয় যোগ দেখা যায়। তবে এই জায়গায় হ্যাঁ কিছু সমস্যা অবশ্যই আছে, কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় বেশ কয়েকটা খারাপ ভালো যোগ তৈরি হয়েছে এবং পাঁচটি গ্রহ অবস্থান করছে। এখানে কি কি যোগ তৈরি হয়েছে? গ্রহণ যোগ তৈরি হয়েছে, নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে, স্ত্রাপিত যোগ তৈরি হয়েছে, জড়ত্ব যোগ তৈরি হয়েছে, আরও বহুবিধ যোগ আছে, ওগুলো বলতে গেলে অনেক যোগ, কারণ অনেকগুলো গ্রহ বসে গেছে। সুতরাং সর্বোপরি যেখানে উচ্চ অবস্থায় আছেন শুক্র, যিনি ধনের প্রাচুর্যতা দান করেন, এরা কিন্তু কেউ উচ্চ অবস্থায় নেই, অবস্থান করছেন বাট উচ্চ অবস্থায় নেই। কিন্তু উচ্চ অবস্থায় যিনি এখন তো সেই ঘরটার মালিক একদম তিনি হয়ে গেছেন, তিনিই শাসন করছেন এক কথায়। অতএব শুক্র আপনাকে যথেষ্ট ধনসম্পদ দিয়ে যাবেন। এবারে কিভাবে পাবেন সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনায় আসছে। এবারে চলে যাই যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি। এই ক্ষেত্রে বলি, রবি তিনি কিন্তু যাচ্ছেন 15 তারিখ থেকে আপনার মেষ রাশিতে উচ্চ হবে। আর আপনার যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদির কারক গ্রহ মঙ্গল কিন্তু ষষ্ঠে চলে আসছেন নিচস্থ হয়ে। এই জায়গাটায় সমস্যা হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে, পরাক্রমতার ক্ষেত্রে, ভ্রাতাদের ক্ষেত্রে যে মনোভাবটা, সেখানে যোগাযোগে কিন্তু যোগাযোগ হবে, যোগাযোগের কোনো অসুবিধা নেই, কিন্তু যোগাযোগের মধ্যে একটা ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। যোগাযোগটা ভুলভাল হবে, কারণ মঙ্গল নিচস্থ। পরাক্রমতা অবশ্যই থাকবে, কিন্তু সেই পরাক্রমতা হঠকারিতায় পর্যবেসিত হওয়ার সম্ভাবনা বেশি এবং পরাক্রমতাটা আপনার ভুল পথে হয়ে যেতে পারে, ভুল জায়গায় দেখানো হয়ে যেতে পারে। আর ভাইদের সাথে কিছুটা সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা দেখা যায়, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় থাকার সুবাদে। কিন্তু দেখা যাচ্ছে 14 তারিখের পর 15 তারিখ যখন রবি মেষ রাশিতে উচ্চ হচ্ছেন, অর্থাৎ তৃতীয় ঘরে উচ্চ হচ্ছেন, তখন সেই পরাক্রমতাটা যেটা খারাপ চলছিল সেটা অনেকটা উন্নত হবে এবং ছোটোখাটো ভ্রমণও দেখা যাচ্ছে এবং আপনার অনেকটা সময় আপনার পক্ষে আসবে, যোগাযোগ বাড়বে এবং কর্মক্ষেত্রেও আপনার যথেষ্ট সাবলীলতা যেটা বৃদ্ধি পাবে। চতুর্থ ঘর পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন, মাতা ইত্যাদি, এখান থেকে আমরা আলোচনা করে থাকি। আরও অনেক কিছু আলোচনা করা হয়, কিন্তু মূল এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় বলে এগুলোই আলোচনা করছি। চতুর্থ স্থলে বৃহস্পতি বসে আছেন এই জায়গায়। যদিও এটা তার স্বাচ্ছন্দ্যের ঘর নয়, কারণ বৃহস্পতির সাথে সম্পর্কটা শুক্রের খুব একটা ভালো নয়, একজন দেবগুরু একজন দৈত্যগুরু, কিন্তু দুজনেই গুরু। এইখানে বৃহস্পতি শুভ গ্রহ এবং তিনি কেন্দ্রে বসছেন, অতএব তিনি শুভ ফল দেবেন। যেটুকু খারাপ ভাবা হচ্ছে যে তিনি বৃষ রাশিতে যেহেতু শত্রু গৃহে বসে আছেন, খারাপ ফল দেওয়া কিঞ্চিত উচিত, বাট তিনি দেবেন না, কারণ তিনি যেরকম বসে আছেন শুক্রের ঘরে, শুক্রও কিন্তু বসে আছে বৃহস্পতির ঘরে মীন রাশিতে, ক্ষেত্র বিনিময় একটা সিংহাসন যোগ তৈরি হয়ে গেছে। সুতরাং বৃহস্পতি চতুর্থ ঘর থেকে যেসব বিষয়গুলো আলোচনা করা হবে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ভালো ফল দান করবেন। সেই সুবাদে বলি, এখান থেকে মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকছে আপনার। গাড়ি বাড়ি কেনার একটা ভালো সময়, অর্থাৎ আপনি এই সময়কালের মধ্যে যদি কেউ যানবাহন ক্রয় করতে চাইছেন, অবশ্যই সময়টা আপনার পক্ষে, আপনার জন্য।
যারা নতুন বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো, কারণ আপনার চতুর্থের অধিপতি সঞ্চয়ে গিয়ে বসে গেছেন শুক্র। যারা ফ্ল্যাট ডেকোরেট করতে চাইছেন, ঘর সাজাতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট উপযোগী। তাহলে মায়ের শরীর স্বাস্থ্যটা ভালো থাকছে, পারিবারিক স্বাচ্ছন্দ্য অবশ্যই ভালো দেখাচ্ছে, গাড়ি কেনার এটাই হচ্ছে একটা মোক্ষম সময়। বাড়ি কিনতে পারেন এবং ফ্ল্যাটও কিনতে পারেন, ফ্ল্যাট বা বাড়ি ডেকোরেট করাতে পারেন, এবং আপনার একটা পারিবারিক যে স্বাচ্ছন্দ্য আনন্দ সেটা কিন্তু বজায় থাকবে এপ্রিল মাসে। পঞ্চম স্থল প্রেম, শিক্ষা, সন্তান, সুখ, এইগুলো আমরা আলোচনা করে থাকি। মঙ্গল মাত্র এই 4 তারিখ পর্যন্ত, তারপর 5 তারিখে তিনি যেহেতু চলে আসছেন, মঙ্গলের এই স্বল্প দিনের ভূমিকা নিয়ে আমি কোনো আলোচনা করছি না। এর অধিপতি হচ্ছেন, মিথুন রাশির অধিপতি হচ্ছেন বুধ। বুধ কিন্তু আপনার ধনস্থলে নিচস্থ অবস্থায় আছেন, নিজ ভঙ্গ রাজযোগে আছেন। তাইলে এখান থেকে কি করা যাবে না, এখান থেকে যদি আমি শিক্ষাটা আলোচনা করি, একটু উচ্চশিক্ষার বিষয়টা দেখা যাচ্ছে, বুধ এবং রাহু একসাথে বসে আছেন, জড়ত্ব যোগ তৈরি করেছেন। আবার বুধ শনি বসে আছেন, বুধ রবি বসে আছেন, অর্থাৎ বুধ রবিতে কি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, বুধ রাহুতে জড়ত্ব যোগ তৈরি হয়েছে। আর বুধ আর শনির সম্পর্ক কিন্তু ভালো। এক কথায় যদি আপনাদের বোঝানো যায়, শনি হচ্ছেন একটু বয়স্ক আর বুধ হচ্ছে একদম বালক। তো অতিরিক্ত বয়স্ক আর বালক, তার মানে একটা সম্পর্ক ধরে নিতে পারেন দাদু নাতির মতো আচরণ তাদের মধ্যে। তো এখানে কি ঘটতে চলেছে, শিক্ষাক্ষেত্রে যেহেতু অধিপতি বুধ তিনি গিয়ে নিচস্থ হয়ে গেছেন, স্বাভাবিক আপনার শিক্ষাক্ষেত্রটা একটু বিভ্রান্ত হবে। কারণ কি না, রাহু জড়ত্ব যোগ তৈরি করেছেন বুধের সাথে বসে। পড়াশোনার ক্ষেত্রে একটা অলসতা, আড়ষ্টতা, বিভ্রান্তি হবে কি হবে না, পারবো না, সম্ভব নয়, আপনি একাগ্রতা বসাতে পারছেন না, আপনি হয়তো পড়তে চাইছেন বাট আপনার মনটা কিন্তু একদম অন্য জায়গায় আছে। বিশেষ করে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, আপনাদের বলবো এই মোবাইল, টিভি এই জাতীয় জায়গা থেকে কিঞ্চিত দূরে থাকার চেষ্টা করুন। মানে বিভিন্ন যে আমরা দেখি বিষয়গুলো, সেগুলো কিন্তু অনেকটা আপনার মনটাকে চঞ্চল করে দেবে। তবে এটাকে শুধরাবার জন্য শনি বসে আছেন, শনি কিন্তু আপনাকে একটু সাপোর্ট করবেন, কারণ শনি বুধের সম্পর্কটা ভালো। আবার বুধ নিচস্থ, শুক্র উচ্চস্থ, একটা নিচ ভঙ্গ রাজযোগ, অর্থাৎ এত সবের পরও আপনি কিন্তু একটা শুভ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে। নতুন জায়গায় ভর্তি হতে চাইছেন, হ্যাঁ বিভ্রান্তি হতে পারে, 5টা শিক্ষা প্রতিষ্ঠান, কোনটায় যাব কোনটায় যাব না, ভুল ভালো যাওয়ার সম্ভাবনা, কিন্তু শেষ মুহূর্তে দেখা যাবে আপনি যদি একটু ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করেন, বিচার বিশ্লেষণ করেন, তাইলে কিন্তু আপনি ভালো জায়গাটায় ভর্তি হতে পারবেন, ভালো সাবজেক্টটা চুজ করতে পারবেন। হ্যাঁ, পরীক্ষার জায়গায় যারা পরীক্ষা দিতে চলেছেন, দেবেন, তাদের ক্ষেত্রেও একটু আপনার যে প্রশ্নপত্রটাকে পড়ে বুঝে উত্তর দেন, তাইলে কিন্তু ঠিক জায়গায় আপনি ঠিক উত্তর দিতে পারবেন এবং যথেষ্ট ভালো যোগ। প্রাথমিকভাবে আপনাকে একটা বিভ্রান্তির মধ্যে আসতে হবে, কারণ রাহু বসে আছে, তার কাজ এইটা, তারপর আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। শিক্ষাক্ষেত্র গেল, প্রেমের ক্ষেত্র সেও অনুরূপ ব্যাপার দাঁড়াচ্ছে। যারা প্রেম করছেন, রাহু আপনার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করবে, কারণ এখানে প্রেমের অধিপতি বুধ, বালক গ্রহ, সুতরাং আপনার যে পার্টনার একটু বালকোচিত আচরণ করবে, রাহু সেটাকে আরও উৎসাহিত করবে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেইখানে শনি আছেন, শুক্র বসে আছেন, প্রেমের কারক গ্রহ, এক কথায় তারা কিন্তু গাইড করে আপনাকে আবার জায়গাটায় নিয়ে আসবে। অর্থাৎ বিভ্রান্তি তৈরি হবে, মতভেদ তৈরি হবে, দূরত্ব কিঞ্চিত তৈরি হবে, তৎসত্ত্বেও একটা মিষ্টি প্রেম দেখা যায়। অর্থাৎ ঝগড়া হলো, যে ঝগড়াটা একটা গঠনমূলক, একে অপরের প্রতি যে আকর্ষণটা, সেই আকর্ষণটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, আরও প্রেমটা মধুর হবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে
এখানে যেহেতু এরকম একটা ভাইটাল জায়গা, সেক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই আপনাকে একটু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ মঙ্গল তার অষ্টম দৃষ্টি আপনার রাশিতে অর্থাৎ আপনার উপর ফেলে রেখেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অন্যথায় কিন্তু কিছুটা সময় অপেক্ষা করে যাওয়া উচিত। যাই হোক, পঞ্চম স্থল, এরপর ষষ্ঠ স্থল, খুব গুরুত্বপূর্ণ জায়গা। রিপু, ঋণ, রোগ, শত্রু, এগুলো আলোচনা করা হয়। তো রোগের ব্যাপারটা আমি আগে বললাম যে ব্লাড রিলেটেড কিছু সমস্যা, ছোটোখাটো রক্তপাত যোগ, অবশ্যই খুব গুরুত্ব দিয়ে যারা ড্রাইভিং করছেন খুব সাবধান, পথে ঘাটে বেরাচ্ছেন একটু সাবধানের সাথে চলাফেরা করুন। রোগের কথা বললাম, এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে। ঋণ হওয়ার সম্ভাবনা থাকলেও যেহেতু মঙ্গল ঋণ করাবে, বাট শুক্র যেহেতু আপনার ধনস্থলে বসে আছেন, উচ্চ অবস্থায় আছেন, এবং আপনার রাশির অধিপতি যেহেতু দ্বিতীয় অবস্থান করছেন, হ্যাঁ হতে পারে শ্রাপিত যোগে আছেন, যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না। অতএব ঋণের খুব একটা সম্ভাবনা দেখছি না, বরং কিছুটা ঋণ হয়তো পরিশোধ হবে, কারণ খারাপের চেয়ে ভালোটা অনেক বেশি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুতা বৃদ্ধি যোগ যথেষ্ট পরিমাণে, যথেষ্ট শত্রুতা বৃদ্ধি পাবে। আপনাকে কিন্তু আচরণগত, বাক্যগত, বুধ যেহেতু নিচস্থ, বাক্যগত বুদ্ধিগত দিক থেকে অনেকটা মেপে ঝুঁকে চলতে হবে, না হলে কিন্তু আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আপনার শত্রুতা বৃদ্ধি প্রাপ্তি যোগ দেখা যায়। সুতরাং আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, নিজেকে অনেকটা মার্জিত করে নিজেকে তৈরি করে নিতে হবে, তাইলে কিন্তু অনেকটা সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। তাইলে কি হলো, সবচেয়ে প্রথমেই বলি রক্তপাত যোগ থেকে সাবধান। সাবধান কোত্থেকে হতে পারবেন? অ্যাক্সিডেন্টাল যোগ থেকে আপনি সাবধান হতে পারেন, বাট কেবলমাত্র রক্তপাত যোগ অ্যাক্সিডেন্ট থেকে হয় না, অনেক সময় অপারেশন থেকেও হয়। যাই হোক, রক্তপাত যোগ থেকে সাবধান, আর ব্লাড রিলেটেড সমস্যা থেকে সাবধান, অর্থাৎ চিকিৎসকের পরামর্শে থাকুন। শত্রুতা বললাম, এখান থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সপ্তম স্থল, বিবাহ, দাম্পত্য, ব্যবসা, এর সাথে আরও একাদশ ঘরটা দেখতে হয় ব্যবসার ক্ষেত্রে। তো দাম্পত্য ক্ষেত্র বলি, সপ্তমপতি রবি 14 তারিখ পর্যন্ত আপনার ধনস্থলে গ্রহণযোগে আবদ্ধ, বিষ যোগে আবদ্ধ, দারিদ্র যোগে আবদ্ধ। সুতরাং দাম্পত্য সমস্যা এ পর্যন্ত কিন্তু চলবে, মাঝে মাঝে কলহ, কথাবার্তা বন্ধ, নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ইত্যাদি থাকলেও যেহেতু 15 তারিখ রবি উচ্চ হয়ে যাচ্ছেন, সেদিন থেকে কিন্তু আপনার দাম্পত্য আবার পুনরায় সুমধুর হবে। তবে রবি উচ্চ হলে আপনার আমিত্বটাকে বৃদ্ধি করবে, সেটাকে একটু মার্জিতভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন এবং আমিত্বটাকে কমান, অহংকারটাকে কমান, তাতে কিন্তু যথেষ্ট আপনার দাম্পত্য ভালো থাকবে 14 তারিখের পর থেকে। ব্যবসা ক্ষেত্র বলি, সপ্তমাধিপতি 14 তারিখ পর্যন্ত বিভিন্ন খারাপ যোগে আবদ্ধ থাকছেন, আর যদিও একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, কিন্তু গ্রহণ যোগও আছে। আপ ডাউন চলবে, বিজনেস কখনো হচ্ছে কখনো হচ্ছে না, কিন্তু তারপরে যখন তিনি চলে যাচ্ছেন কোথায়, উচ্চ অবস্থায় মেষ রাশিতে 15 তারিখ থেকে, অবশ্যই অবশ্যই আপনার ব্যবসা ভালো চলবে এবং লাভও ভালো হবে। যখন আমি একাদশ ঘর আলোচনা করব বুঝিয়ে দেবো, ব্যবসা ভালো চলবে 15 তারিখ থেকে। বিবাহ যারা করতে চাইছেন 14 তারিখের পর বিষয়টা ভাবলে ভালো হয়, 15 এপ্রিল থেকে ভাবলে ভালো হয়। এই হচ্ছে কথা। অষ্টম ঘর মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি ইত্যাদি আমরা আলোচনা করি, একটা বিশেষ পরিবর্তনও ভাবা যায়। এইখানে দেখা যাচ্ছে কেতু বসে আছে, এর অধিপতিও নিচস্থ। আপনাদের আগেও বলেছি, শারীরিকভাবেও বেশ কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। আর্থিক ক্ষেত্রটা, সাম্মানিক ক্ষেত্র, যে কোনো ক্ষেত্র, আপনাকে আমি বারবার বললাম যে আপনার আচরণ বদল করুন, আমিত্ব ত্যাগ করুন, মেপে ঝুঁকে কথা বলুন, রাস্তাঘাটে ঠিকঠাক করে বেরান, কারণ অষ্টমপতি নিচস্থ আপনার ধনস্থলে। বিশেষ করে
বাক্যকে সংযত করতে হবে। আর বুধ দেখুন যাত্রা বোঝায়, যাতায়াত করাটা খুব সাবধান। বারবার বলছি, যাতায়াতের পথে সাবধান। আপনি বাইক নিয়ে যান, পায়ে হেঁটে যান, গাড়িতে যান, যাই করুন না কেন, ওই জায়গাটা আপনাকে যথেষ্ট সচেতনতার সাথে থাকতে হবে, না হলে কিন্তু সময়টা ভালো নয় আপনার জন্য। নবম স্থল ভাগ্যস্থল, ভাগ্যপতি হচ্ছেন এখানকার শুক্র, অর্থাৎ তুলা রাশির অধিপতি শুক্র আপনার দ্বিতীয় স্থলে উচ্চ। একটা মারাত্মক যোগ তৈরি হয়ে গেছে, কারণ ভাগ্যপতি যখন আপনার ধনস্থলে উচ্চ হয়েছেন এবং তিনি আপনার চতুর্থপতিও, দেখুন চতুর্থপতি সুখ, যানবাহন, বাড়ি গাড়ি ইত্যাদি, সেখান থেকে আমরা আলোচনা করছি। ভাগ্যপতি ভাগ্যে না থাকলে তো এগুলো হয় না। এবং তিনি আপনার সঞ্চয় ধনস্থলে অবস্থান করছেন, একটা মহাযোগ তৈরি করে বসে আছেন শুক্র। কাজে লাগান। ভাগ্য আপনাকে সাথ দেওয়ার জন্য তৈরি, আপনাকে শুধু সেটা গ্রহণ করতে হবে। কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। কেবলমাত্র ভাগ্যের দোহাই দিয়ে যদি আমি বসে থাকি হবে না। খাবার প্লেটটা আপনার সামনে রেডি আছে, খাবার দায়িত্বটা, হাতে তোলার দায়িত্বটা, চেবানোর দায়িত্বটা, গেলার দায়িত্বটা আপনার। যদি আপনি হাতে তুলে মুখে পুরে চিবিয়ে গিলতে পারেন তবে আপনি ফল পাবেন, অন্যথায় সব তৈরি থাকবে, আপনি করবেন না কর্ম। কর্ম না করলে আপনি কিছুই পাবেন না, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছেন শনি, যিনি কর্ম এবং কর্মফল দাতা। এবং সর্বক্ষেত্রেই কর্ম ব্যতীত ফললাভ হয় না। সুতরাং আপনাকে কর্ম করতে হবে। গ্রহগণ যে অবস্থানে আছেন শুভ ফল পেতে চলেছেন, ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে চলেছেন, ভাগ্যবতী উচ্চস্থ অবস্থায় আছেন, আপনার ধন সম্পদের জায়গায় আছেন। এর চেয়ে ভাগ্য কি আপনাকে সাথ দেবে? করার দায়িত্বটা আপনার। কর্ম করুন, ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। আরো বলে রাখি, দশম স্থল অধিপতি মঙ্গল কিন্তু ষষ্ঠে চলে আসছেন। ষষ্ঠ থেকে কিন্তু কর্মপ্রাপ্তি, কিন্তু তিনি নিচস্থ, ভাবতে হবে। কর্মপ্রাপ্তির ব্যাপারটা কিন্তু ওখান থেকে আসে। একটা ভালো জায়গা দেখুন, তৃতীয় রবি উচ্চ হয়ে যাচ্ছেন। দীর্ঘদিন কর্মের প্রত্যাশায় বসে আছেন আপনারা, 14 তারিখ পেরোতে দেন। আমার ধারণা বলছে বহু মানুষ, যদি আপনার লগ্নকুণ্ডলী কিঞ্চিত ভালো থাকে, বহু মানুষের কর্মপ্রাপ্তি যোগ আছে। যারা এই 7.5 আপনারা কর্মচ্যুত হয়েছিলেন, কর্ম চলে গেছিল, কাজ পাচ্ছিলেন না, কাজ খুঁজছিলেন, তাদের কিন্তু 14 তারিখের প্রবল কর্মপ্রাপ্তি যোগ আছে। তবে কর্মস্থলে যারা কাজ করছেন, এবারে বলি কাজের জায়গায় যারা আছেন, কাজ যারা করছেন, আপনারা একটু সাবধান থাকবেন। আপনাদের পেছনে কিন্তু কলকাঠি নাড়া হবে। সেক্ষেত্রে আপনাকে একটা রাজনীতির শিকার হতে পারেন কর্মস্থলে, মানে কূটনীতি যেটাকে বলছি। রাজনীতি বলতে কূটনীতি, আপনার পেছনে লোক থাকবে আপনার সমালোচনা করার জন্য, আপনার ভুল ধরার জন্য লোক থাকছে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে, আপনার বসকে মানিয়ে চলতে হবে, আপনার আচরণকে সংশোধন করতে হবে সংযতভাবে, নিষ্ঠার সাথে আপনার যেটুকু কর্ম করে যান। আর পারিপার্শ্বিক দিকগুলোতে বুদ্ধিমত্তার সাথে বাক সংযমতা বজায় রেখে দৃষ্টি রাখুন। বিবেচনা শক্তির দ্বারা নিজেকে একটু ধৈর্যের মধ্য দিয়ে সময়কালটা অতিক্রম করুন। তবে গিয়ে আপনি কর্মস্থলে যারা কর্ম করছেন তারা সুফল পাবেন, সময়টাকে অতিবাহিত করতে পারবেন। সর্বোপরি আমরা জানি, যাই করি না কেন একটা লাভ উপার্জন চাই। উপার্জনের অধিপতি বৃহস্পতি, অর্থাৎ ধনুরাশির বৃহস্পতি আপনার চতুর্থে একটা ভালো জায়গায় বসে গেছেন। সুতরাং দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ভালো একটা উপার্জন করতে পারছেন, এটুকু আপনাকে বলা যায়। সুতরাং ভাগ্যের পূর্ণ সহায়তা, কর্মপ্রাপ্তি যোগ এবং উপার্জন ভালো। সুতরাং দেখা যাচ্ছে আপনার সঞ্চয় যোগ ভালো, সঞ্চয় স্থলও ভালো। তবে সঞ্চয় স্থলে অনেকগুলো গ্রহ বসে বিভিন্ন যোগ তৈরি করেছে। সুতরাং সঞ্চয়টা হয়তো ক্রমান্বয়ে থরোলি হবে না, আপ ডাউন হবে, বাট আপনার সঞ্চয় যোগ ভালো, উপার্জন যোগ ভালো, ভাগ্যের সাথ দিয়েছে, ভাগ্যপতি আপনাকে সাথ দিয়েছে এবং গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ইত্যাদির একটা ভালো যোগ দেখা যাচ্ছে। সময়টাকে কাজে লাগান। আর যেহেতু দ্বাদশপতি আপনার চলে গেছে দ্বিতীয়, তিনি লগ্নপতিও আপনার, অর্থাৎ রাশিপতি, লগ্ন এবং রাশি যাই হোক না কেন কুম্ভ রাশির ক্ষেত্রে,
তিনি দ্বাদশপতি এবং আপনার রাশিপতি হয়ে দ্বিতীয় গেছেন। কোনো খারাপ ফল দেবেন না নিজের থেকে, কিন্তু শ্রাপিত যোগে থাকার জন্য যতটা ভালো দেওয়ার কথা ততটা ভালো দিতে পারবেন না, কিন্তু খারাপ তিনি দিতে যাবেন না। এটা হচ্ছে একটা পুরো এপ্রিল মাসের গ্রহাবস্থানের ভিত্তিতে আলোচনা। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি 100% আপনার সাথে মিলে যাবে? আমি বলবো না, মিলবে না। এর সাথে আপনার যে জন্মকুণ্ডলী আছে, সেই জন্মকুণ্ডলীর যে গ্রহাবস্থান, সেটাকে একটু বিবেচনা করার প্রয়োজন আছে। হ্যাঁ, আমাকে অনেক মানুষ ফোন করেছেন, কল করেছেন, আবার অনেকে মেসেজ করেছেন। আমি আমার ফোন নাম্বার বোর্ডে দেওয়া আছে, দুটো নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464। অবশ্যই যদি প্রয়োজন হয়, যদি আপনারা কাছাকাছি কোনো জ্যোতিষী পান, তাকে দেখিয়ে নেন। যদি মনে করেন আমাকে দিয়ে একটু বিচার করাবেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সম্বন্ধে আলোচনা করার জন্য। যাই হোক, এটা গোচর ভিত্তিক আলোচনা, কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়। সুতরাং এটা একটা সূচক। আপনার জন্মকুণ্ডলীর সাথে এটাকে যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়, দেখা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, কিছুটা হয়তো ভালো মন্দ থাকবে। সুতরাং আপনার জন্মকুণ্ডলীর গ্রহাবস্থান যদি ভালো থাকে ভালো ফল অনেকটা পাবেন, যদি খারাপ থাকে কিঞ্চিত খারাপ ফলও পেতে পারেন। তবে ওভারঅল যা দেখা যাচ্ছে, কুম্ভ রাশির জাতকদের একটু শরীর স্বাস্থ্যের দিকটা ব্যতীত খুব একটা খারাপ সেরকম দেখা যাচ্ছে না। যাই হোক, এবার চলে যাই যে তাইলে কি করব, যে খারাপ জায়গাগুলো এগুলোকে ঠিক করার জন্য কি করব, প্রশ্ন তো থাকে। খারাপ বলতে এখানে দেখছি বুধ নিচস্থ অবস্থায় আছেন আর মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন। এই দুজনকে অবশ্যই ঠিক করতে হবে। আর আপনি 7.5 আছেন, তাইলে শনিদেবকে একটু সন্তুষ্ট করতে হবে। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য একদম প্রথমেই বলি, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে ধুনো প্রদান করুন। দিলে দেখবেন শনিও সন্তুষ্ট হবেন, মঙ্গলও কিছুটা সন্তুষ্ট হয়ে যাবেন। তথাপি আমি মঙ্গলের এবং বুধের একটু বলে দিচ্ছি প্রণাম মন্ত্র। যারা দীক্ষিত নন এই মন্ত্র বলে প্রণাম করবেন, আর যারা দীক্ষিত তাদের জন্য আমি বীজ মন্ত্র বলবো। এবারে আমি একটু প্রথমে মঙ্গলের টেপ বলে নিই। ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে মঙ্গলকে প্রণাম করুন। আর বুধকে প্রণাম জানান। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শ্রোষিনশ্রুতম। এই বলে বুধকে প্রণাম জানান, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। আর যারা দীক্ষিত মানুষ আছেন তাদের জন্য বলি, তারা কিন্তু বীজ পাঠ করুন। বীজ পাঠ বলতে জপ করবেন, জপ করলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আপনাকে বলি, প্রথমত মঙ্গলের বীজটা জপ করুন। ওং ক্রাং ক্রিং ক্রৌশ ভৌমায় নমঃ। ওং ক্রাং ক্রিং ক্রৌশ ভৌমায় নমঃ। ওং ক্রাং ক্রিং ক্রৌশ ভৌমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন 108 বার। যদি জপ করতে পারেন ভালো, যদি না পারেন কমপক্ষে 10 বার। এটা তো পারবেন, এটা করা উচিতও আপনার। বাকি বুধের যেটা, ওং ব্রাং ব্রিং ব্রৌংস বুধায় নমঃ। ওং ব্রাং ব্রিং ব্রৌংস বুধায় নমঃ। এই বলে বুধকে প্রণাম জানান। আরেকটি কথা বলে রাখি, যদি করতে পারেন খুব ভালো। যেহেতু আপনার সপ্তমপতি রবি 14 তারিখ পর্যন্ত গ্রহণ যোগে থেকে যাচ্ছেন, দারিদ্র যোগে থেকে যাচ্ছেন, বিষ যোগে থেকে যাচ্ছেন, তাকে একটু উজ্জীবিত করুন। কি করবেন? উদীয়মান সূর্যের কালে হলে ভালো, প্রভাতকালে যেটাকে বলা হচ্ছে, যখন সূর্য উঠবে সেই সময়। অন্যথায় না পারলে অগত্যা যখন স্নান করবেন, স্নান করার পর তামার পাত্রে জল আর লাল ফুল নেবেন, দিয়ে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দেবেন। ওম নমঃ বিবস্বতে ব্রহ্মণো ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘ্যম নমো শ্রী সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্তিয়া গৃহাণার্ঘ্যং দিবাকরম। এই বলে সূর্যকে অর্ঘ্য দেন।
সর্বশেষে সূর্যদেবকে প্রণাম করুন। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। এই বলে সূর্যদেবকে প্রণাম করুন, কারণ 14 তারিখ পর্যন্ত তিনি কিন্তু খুব ভালো অবস্থার মধ্যে নেই, তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি উচ্চ হচ্ছেন। যাই হোক, আলোচনা কেমন লাগলো? যদি পুরোটা দেখছেন, যারা পুরোটা দেখছেন তাদের বলছি আলোচনা কেমন লাগলো। যদি আলোচনা কিঞ্চিত ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হ্যাঁ, কী ধরনের আলোচনা আপনি চাইছেন কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব আমার জ্ঞান মতো আপনাদের সামনে ওই ধরনের আলোচনা উপস্থাপিত করার জন্য। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।